সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকের আওয়ার ডেমোক্রেসিতে অনেক বিষয় থাকবে আলোচনার, হ্যাঁ, কিন্তু যে বিষয়গুলো আমরা আলোচনা করব, আমেরিকার অন্যতম একটি বিষয় হচ্ছে আমেরিকার গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম ভিত্তি চেক অ্যান্ড ব্যালেন্স, যেটি আপনারা হয়তো অনেকবার শুনেছেন। আমরা জানি যে এখন প্রশ্ন হচ্ছে এটি কি আবারও কার্যকর হতে শুরু করেছে? কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বেশিরভাগ সময় জুড়ে সমালোচকরা অভিযোগ করে আসছেন যে কংগ্রেসের তদারকি দুর্বল হয়ে পড়েছে। রিপাবলিকান আইন প্রণেতারা প্রায় সম্পূর্ণভাবে হোয়াইট হাউসের অবস্থানের সঙ্গে একাত্ম হয়ে গেছেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নির্বাহী ক্ষমতার উপর কার্যকর নিয়ন্ত্রণ আরোপে ব্যর্থ হয়েছে অথবা ব্যর্থ হয়ে আসছিল। তবে সাম্প্রতিক কিছু ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতি হয়তো পরিবর্তনের দিকে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে ট্রাম্প প্রশাসনের একাধিক আইনি এবং রাজনৈতিক ধাক্কার মুখোমুখি হয়েছেন। আদালতে প্রেসিডেন্টের বেশ কিছু পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দ্বিদলীয় বিরোধিতার মুখে বিতর্কিত কিছু পরিকল্পনা বাতিল করতে হয়েছে এবং ক্রমবর্ধমান সংখ্যক রিপাবলিকান আইন প্রণেতা প্রেসিডেন্টের অবস্থান থেকে নিজেদেরকে আলাদা করতে শুরু করেছেন। একই সময়ে ট্রাম্প সমর্থিত কয়েকজন প্রার্থী রিপাবলিকান প্রাইমারিতে জয়ী হলেও দলের কিছু প্রবীণ নেতা রাজনৈতিক সংঘাতের মুখোমুখি হওয়ার পরিবর্তে অবসরের পথ বেছে নিয়েছেন। এদিকে সাধারণ আমেরিকানরা, আপনি আমি, এখনও অর্থনৈতিক অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছি। মূল্যস্ফীতি অনেক পরিবারের জন্য উদ্বেগের কারণ হয়ে রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং নতুন জনমত জরিপ ওয়াশিংটনের প্রতি ভোটারদের ক্রমবর্ধমান অসন্তোষের ইঙ্গিত দিচ্ছে। 2026 সালের মধ্যবর্তী নির্বাচন যতই ঘনিয়ে আসছে, উইচ ইজ রাইট অ্যারাউন্ড দ্য কর্নার, ততই প্রশ্ন উঠছে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি এখনো আগের মতোই শক্তিশালী রয়েছে নাকি তার নিয়ন্ত্রণ দুর্বল হতে শুরু করেছে। আমরা দেশের আমেরিকার বিভিন্ন স্টেটের সাম্প্রতিক প্রাইমারি নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করব, যার মধ্যে রয়েছে টেক্সাস, মেইন, ক্যালিফোর্নিয়ার মতো গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। এসব নির্বাচন 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের মনোভাব সম্পর্কে কী বার্তা দিচ্ছে সেটিও আমরা খতিয়ে দেখব। আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা বিশ্লেষণ করব ইরানকে ঘিরে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা, আঞ্চলিক স্থিতিশীলতার ভবিষ্যৎ এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে গড়ে ওঠা নতুন নিরাপত্তা জোট, যা অনেকে বলছেন আরব নেটো, যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এছাড়াও আলোচনা করব জাতিসংঘের ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে বাংলাদেশের বাংলাদেশের মন্ত্রী খলিলুর রহমান নির্বাচিত হওয়ার বিষয়টি। এই অর্জন বাংলাদেশের জন্য কি তাৎপর্য বহন করে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে কিভাবে প্রভাবিত করতে পারে সে বিষয়ে থাকবে বিশ্লেষণ। এসব বিষয়ে সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আলোচনা করবো আওয়ার ডেমোক্রেসিতে। দেখি আমরা কোথায় যাই। অল দিস কোয়েশ্চেন্স আমরা জিজ্ঞাসা করবো, এগুলো ডিজাইন আপনাদের জন্য করা এবং আমরা দেখব সেখান থেকে আমরা কি জানতে পারি, বুঝতে পারি। এবং এই সমস্ত আলোচনার জন্য আজকে আমার সাথে যোগ দিচ্ছেন গোলাম এদ মাদবর, মনমাউথ ইউনিভার্সিটি প্রফেসর সোশ্যাল সায়েন্স আমাদের সাথে আছেন, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সাথে আরও আছেন সাংবাদিক, লেখক, গবেষক হাসান ফেরদৌস, স্বাগত জানাচ্ছি হাসান ফেরদৌস আপনাকেও। আমরা শেষমেশ দুজনকেই পেয়ে গেলাম, এটি একটি ভালো দিক। আমি আচ্ছা হাসান ফেরদৌস, আপনাকে দিয়েই শুরু করি প্রথমেই। আমরা যদিও আজকে একটু ভিন্ন খবর আসলো, সেটিও আমি তুলে ধরব আপনার কাছে। আমরা জানি যে সাম্প্রতিক আদালতের বেশ কয়েকটি রায় এবং কংগ্রেসের কিছু রিপাবলিকান সদস্যদের অবস্থান দেখে আমরা কি বলতে পারি যে আমেরিকার চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থা আবারও কার্যকর হতে শুরু করেছে, নাকি এটি একটি সাময়িক রাজনৈতিক প্রক্রিয়া মাত্র? কারণ আমরা দেখেছি যে কেনেডি সেন্টার নিয়ে ট্রাম্প কেনেডি সেন্টার নামকরণ করতে চেয়েছিলেন ট্রাম্প, আদালত বলেছে এটি ট্রাম্প কেনেডি সেন্টার করা যাবে না, এটা কেনেডি সেন্টারই থাকবে, এটি হবে না। আরেকটি ব্যাপার ট্যাক্সের ব্যাপার, যেটি একটি ফান্ডের ব্যাপার আছে, যেটি আদালত এখন তার পক্ষে রায় দিয়েছেন, যেটি আমরা মনে করছিলাম তার বিপক্ষে যাবে। তার অর্থ হচ্ছে এরকম যে হাসান ফেরদৌস, হাবিব রহমান এবং আমেরিকার যত সাধারণ মানুষ আছে তাদের সবার ট্যাক্স যাচাই করা যাবে, শুধু ট্রাম্প এবং তার পরিবারের ট্যাক্সে হাত দেওয়া যাবে না।
সেটিও আমি শুনবো। এছাড়াও রিপাবলিকান কিছু ব্যাকফায়ার করেছে, তার বিপক্ষে গেছে কিছু। আমাদেরকে যদি খুলে বলেন তাহলে সব জিনিস বুঝতে সুবিধা হবে এবং আমরা সবাই এক এক পেজে থাকবো তখন। ধন্যবাদ হাবিব ভাই। মাদবুর ভাই, সালাম আলাইকুম। বহুদিন পরে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে দেখে। হাবিব ভাই, আপনি আপনার ভূমিকাতে চমৎকার ভাবে বুঝিয়ে বলেছেন যে কি ঘটছে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে। আমরা দেখেছি তার ক্ষমতা গ্রহণের দ্বিতীয় দফা ক্ষমতা গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প একজন অসম্ভব শক্তিশালী, অসম্ভব পাওয়ারফুল নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। যা বলেন তার প্রতিবাদ করার ক্ষমতা রিপাবলিকানদের নেই। যা তিনি করতে চান, আইনসম্মত হোক বা না হোক, আমরা দেখেছি সুপ্রিম কোর্ট তার পক্ষে রায় দিচ্ছে। তার একটা বড় কারণ, তার 6 জন তার কনজারভেটিভ রক্ষণশীল বিচারক তার পক্ষে আগাগোড়াই অবস্থান গ্রহণ করেছেন। কিন্তু কতগুলো সিগনিফিকেন্ট আমরা সাইন্স দেখছি যা প্রমাণ করছে যে ডোনাল্ড ট্রাম্পের যে শক্ত সাঁড়াশি ছিল, শক্ত হয়ে তিনি গলা টিপে ধরেছিলেন রিপাবলিকান পার্টির, তা দুর্বল হয়ে আসছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দিই। আমি আইওয়াতে প্রাইমারি হয়েছে গত মঙ্গলবার, আজকে শুক্রবার, প্রায় 2 দিন আগে। এবং সেই প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্প সাহেব যাকে এন্ডোর্স করেছিলেন তিনি জেতেননি। জিতেছেন একজন রিপাবলিকান বিজনেসম্যান, জ্যাক লান তার নাম। ট্রাম্প সাহেব এন্ডোর্স করেছিলেন কংগ্রেসের সদস্য র্যান্ডি ফিনস্ট্রাকে। সিগনিফিকেন্টটা কেন? প্রথমত, আইওয়া একটা রেড স্টেট, কেমন এই স্টেটে সিগনিফিকেন্ট 16 পয়েন্টে প্রায় ব্যবধান নিয়ে ট্রাম্প সাহেব গত নির্বাচনে জিতেছেন। আগেরটাও তিনি জিতেছিলেন। এটা একটা রেড, একটা সেফ রেড স্টেট বলতে পারি আমরা এই মুহূর্তে। রুরাল ফার্ম ল্যান্ড মূলত, এবং সেখানে ট্রাম্প যাই বলেন তাই আইন। সেই আইওয়াতে আমরা দেখতে পাচ্ছি ট্রাম্পের এন্ডোর্সমেন্টটাকে অস্বীকার করে একজন জনপ্রিয় এবং মধ্যপন্থী ব্যবসায়ী জ্যাক ল্যান আইওয়ার গভর্নরশিপের নমিনেশনটা পেয়ে গেছেন। ভেরি সিগনিফিকেন্ট আমার বিবেচনায়। যদি আইওয়ার মতো স্টেটে ডোনাল্ড ট্রাম্পের এন্ডোর্সমেন্ট কাজ না করে, তার মানে কি দাঁড়ালো? যে অন্যত্র আমরা দেখবো যে ক্রমান্বয়ে ডোনাল্ড ট্রাম্পের এই যে শক্ত হাতে দলকে ধরে রাখার টেন্ডেন্সি, তা দুর্বল হয়ে আসছে। আমি একটা পাল্টা এক্সাম্পল দিই। আমি টেক্সাসে আগের সপ্তাহে দেখেছি, টেক্সাসে প্রাইমারি হয়েছে এবং সেখানে একজন জনপ্রিয়, প্রবীণ, পোড়খাওয়া রিপাবলিকান সেনেটর জন কর্নাইনকে বাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প এন্ডোর্স করেছিলেন একজন অত্যন্ত বিতর্কিত এবং সমস্যা সংকীর্ণ একজন সেনেটর, অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে। আমি অসংখ্য অভিযোগ আছে। এই রিপাবলিকান টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসই তাকে ইমপিচ করেছিল লোয়ার হাউস, আপার হাউসে, যে তিনি মাপ পেয়ে গেছেন। তার নামে অসংখ্য বেআইনি কাজের প্রমাণ আছে। তার স্ত্রী তাকে নিয়ে অভিযোগ করেছেন তিনি অন্য নারীর সঙ্গে সব। সেই সমস্যা সংকুল লোককে ট্রাম্প এন্ডোর্স করলেন এবং জিতে গেলেন। আর জিতে যাওয়ার ফলটা কি দাঁড়ালো? যে এই টেক্সাসেই এর ফল এক দুর্বল রিপাবলিকান ক্যান্ডিডেট, তার বিপরীতে যিনি দাঁড়াচ্ছেন ডেমোক্রেটিক পার্টি থেকে, তার জেতার সম্ভাবনা অনেক বেড়ে গেল। আমরা সর্বশেষ যে জনমত জরিপ দেখেছি, আমরা দেখতে পাচ্ছি আমরা যে ডেমোক্রেটিক ক্যান্ডিডেট, সেনেটর ক্যান্ডিডেট 1 বা 2 পয়েন্টে এই মুহূর্তে এগিয়ে আছে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ডেফিনেটলি, এবং এটা ক্রমান্বয়ে বাড়বে। মাথায় রাখতে হবে যে এই টেক্সাসে প্রায় $100 মিলিয়ন খরচ করা হয়েছে কেন প্যাক্সটনকে জিতিয়ে আনবার জন্য, এবং এই টাকাটা এসছে কোত্থেকে? মূলত রিপাবলিকান পার্টির নিজস্ব তহবিল থেকে। ট্রাম্প সাহেব 1 পয়সা খরচ করেননি। তার $300 মিলিয়ন একটা কিন্তু তহবিল আছে, 1 পয়সা খরচ করেননি। $100 মিলিয়ন রিপাবলিকান পার্টির নিজস্ব তহবিল থেকে এসছে। এখন তাকে জেতাতে হলে রিপাবলিকান পার্টিকে আবারও কিন্তু ওই $100 মিলিয়ন মধ্যে খরচ করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে ডোনাল্ড ট্রাম্প সাহেব যে সমস্ত কাজকর্ম তিনি করছেন, তা ক্রমান্বয়ে আগের মতো আর অতটা শক্ত হাতে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। মনে আছে আপনার উনি কি বলেছিলেন? যে আমি যদি 5th অ্যাভিনিউ দাঁড়িয়ে কাউকে গুলিও করি, আমার সমর্থকরা আমাকে ছেড়ে যাবে না। পার্শিয়ালি ট্রু। এখনো তার পক্ষে 31% লোক তার সাথে আছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? ছোট এক্সাম্পল। গতকাল হাউসে দেখেছি আমরা
যুদ্ধ বন্ধের পক্ষে হাউসে একটি প্রস্তাব গৃহীত হয়েছে, যাতে 4 জন রিপাবলিকান সদস্য ডেমোক্রেটদের পক্ষে ভোট দিয়ে এই আইনটি পাশ করেছেন। যদিও সিনেটে পাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর পাশ হলেও ডোনাল্ড ট্রাম্প সাহেব তাকে ভিটো দিতে পারেন। এই যে প্রস্তাব পাশ হলো, তার লক্ষ্য হচ্ছে ইরানে যে যুদ্ধ হচ্ছে এবং যে 50,000 সৈন্য সেখানে মোতায়েন করা হয়, তাদের ফিরিয়ে আনতে হবে। আর ফিরিয়ে যদি আনতে তিনি না চান, তাহলে তাকে কংগ্রেস থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। রিপাবলিকানরা এখনো প্রস্তুত নয় ডোনাল্ড ট্রাম্পকে পুরোপুরি ডিফাই করতে, কিন্তু এই 4 জন ডিফেক্ট করলো, 4 জন যে ওপেনলি ডিফাই করলো, মানেটা কি? আমি আগে যেটা বললাম সেটাই, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে মাথা রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের মাত্র 2 বছর বাকি আছে, 4 বছরে 2 বছর শেষ হয়ে গেছে, এবং এই যে সামনে মধ্যবর্তী নির্বাচন, তার মানে এই নির্বাচন হয়ে গেলে যদি সত্যি সত্যি হাউসে, কংগ্রেসের লোয়ার হাউসে ডেমোক্রেটরা ক্ষমতায় ফিরে পায়, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব একটা লেম ডাক মানে যে হাঁস ডিম পারে না, উনি সেই ডিম না পাড়া হাঁসে পরিণত হবেন। এমনকি কংগ্রেসের আপার চেম্বার অর্থাৎ সিনেটেও আমরা দেখতে পাচ্ছি আমরা কোয়াইট লাইকলি ডেমোক্রেটরা ক্ষমতা পুনরুদ্ধার করবে। তাই যদি হয় তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেবের খবর আছে। শেষ কথা বলি আমি, ইনসাল্টেড, তিনি কিভাবে ইনসাল্টেড হলেন। ডোনাল্ড ট্রাম্প সাহেব খুব শখ করে তার নাম দিয়েছিলেন কেনেডি সেন্টারের সাথে, ট্রাম্প কেনেডি সেন্টার, খুব শখ করে, এবং তিনি সেই সেন্টারের দায়িত্ব নিয়ে নিয়েছেন, তিনি চেয়ারম্যান। বলছেন যে না না আমি হইনি, আমাকে বাধ্য করে করেছে ওরা। আদালত বলছে যে না, এই নাম বদলাতে হলে তোমায় কংগ্রেস যেতে হবে, এবং আদালত নির্দেশ দিয়েছে নাম তো বদল করেছো তোমরা, ছিঁড়ে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, মুছে ফেলতে হবে, and that's what they have done. শেষ এক্সাম্পল দিই আপনাকে আমি তার অপমানের। তিনি চেয়েছিলেন জুলাইতে 250 বছর আমাদের উৎসব স্বাধীনতা, বিগ র্যালি হবে, ব্র্যান্ড আসবে অনেক, ওয়েল র্যালি নয়, তার ইচ্ছা ছিল কনসার্ট করবার। সেই কনসার্ট থেকে প্রায় প্রতিটি বড় বড় শিল্পী ছেড়ে চলে গেছে। ওকে, প্রতিটি না, সবাই, একমাত্র কিড রক ছাড়া, only one person which is Kid Rock, বাকি 50 জনের কেউই আসবে না বলে দিয়েছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পীরা, লেখকরা, বুদ্ধিজীবীরা তাকে ওপেনলি ডিফাই করছে, এবং রেগে মেগে তিনি এখন কি বলছেন, তিনি কনসার্ট করবেন, র্যালি করবেন, নিজের লোক ডেকে র্যালি করবেন। সোজা কথায় আপনার বক্তব্যের সাথে আমি একমত হচ্ছি। এটা আছে ওই যে আমাদের চোখের সামনে এই মহাপরাক্রমশালী ব্যক্তিটি ক্রমান্বয়ে আমার চোখে অন্তপক্ষে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়ে আসছেন। সো আপনি তার সাথে কোনো মতে একমত না যখন উনি বলেন যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রেসিডেন্ট ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইউএস, আমেরিকার গোল্ডেন টাইম চলছে, আমেরিকা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আমেরিকা অনেক বেশি রেসপেক্ট পাচ্ছে যেটা আগে কখনোই পায়নি, তার সময় হচ্ছে। লুকস লাইক হি ইজ গোনা বি ভেরি অ্যাংরি অ্যাট ইউ। বাট হাবিব ভাই, আপনি যে কোনো আসরে, যে কোনো সভায় যে শুধু ডোনাল্ড ট্রাম্প নামটা উচ্চারণ করেন, দেখবেন সমস্ত হল হো করে হেসে উঠছে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে দিই। 4 বছর আগে ডোনাল্ড ট্রাম্প সাহেব জাতিসংঘে এসেছিল, তার প্রথম ভাষণে তিনি সেখানে বললেন যে তার যে অর্জন, ইতিহাসে এমন অর্জন হয়নি। বলার সঙ্গে সঙ্গে পুরো হাউস, পুরো জাতিসংঘের সাধারণ পড়ে হো হো করে হেসে উঠলো। তিনি বললেন কি, আই ডিডন্ট এক্সপেক্ট দিস রিঅ্যাকশন। বিশ্ব সভায় অবশ্যই তার অর্জন আছে। তার অর্জন হচ্ছে উনি ট্যাক্স পেয়ারের $1.8 বিলিয়ন দিবেন এবং তাকে অডিট করা যাবে না, কিন্তু দেশের বাকি সবাই অডিট হতে পারবেন। আপনি যদি একটি ভিডিও দেখতেন ডেনিস প্রাইম মিনিস্টারে, উনি যেদিন বলেছিলেন যে উনাকে নোবেল প্রাইজ দেওয়া হবে না, এই জন্য উনি মানে গ্রিনল্যান্ড নিয়ে নিবেন, এই ধরনের the laughing role in Danish prime in the ministry was hilarious. Anyway, এখনো কান পেতে শুনতে পাই, এখনো কান পেতে শুনতে, তার মানে আপনি ভিডিওটি দেখেছেন। That was one of the hilarious thing I've ever seen. Absolutely right. Okay, গোলাম মাদবর, আপনার কাছে যাচ্ছি আমরা কিছুক্ষণ আগে শুনলাম, যে কিছুক্ষণ ধরে শুনছি যে বেশ কিছু রিপাবলিকান এখন ট্রাম্পের বিরোধিতা করার সাহস দেখাচ্ছেন, অ্যাটলিস্ট সাহস দেখাচ্ছেন। আমরা এতদিন দেখে আসছি যে রিপাবলিকানস আর স্পাইনলেস, ট্রাম্প অর্থাৎ পীর সাহেব যা বলছেন সেটাই হচ্ছে। সো দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি রিপাবলিকান পার্টির প্রায় নিঃশর্ত সমর্থন দেখা গেছে। এখন যদি কিছু রিপাবলিকান প্রকাশ্যে তার বিরোধিতা শুরু করেন, তাহলে কি তার রাজনৈতিক প্রভাব কমে যাওয়ার লক্ষণ, নাকি দলের ভেতরে নতুন ক্ষমতার লড়াইয়ের সূচনা? আপনি কোনটি মনে করেন এবং কেন? ধন্যবাদ আসলে হাবিব ভাই এবং সম্মানিত হাসান ফেরদৌস ভাই। ইটস অলওয়েজ প্লেজার টু বি উইথ বোথ অফ ইউ। আসসালামু আলাইকুম।
আসলে আমার কাছে মনে হয় আপনি যে বললেন দুটো পয়েন্ট দুটোই কিন্তু এখানে তার ব্যাপারে বিশেষ করে আপনি দেখুন এখন যুক্তরাষ্ট্রে আপনাকে দেখতে হবে ন্যাশনাল যে আমাদের সিচুয়েশনটা আসলে আমি সম্পূর্ণ রূপে একমত আমাদের হাসান ফেরদৌস ভাই কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরেছেন সিচুয়েশন কি ট্রাম্পের। তো প্রাইস হাইকিং এটা কিন্তু আপনি আমি সবাই কিন্তু ফিল করছি, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গিয়েছে। তো তার উপর হচ্ছে সবচেয়ে বড় ইয়ে হচ্ছে আপনার গ্যাসোলিন। গ্যাসোলিন ইজ লাইক এ স্কাই রকেটিং। এবং মিডল ইস্ট যুদ্ধ শুরু হওয়ার সময় উনি বলেছিলেন 15% তেল এখানে আসে হচ্ছে হরমুজ প্রণালী, কোথায় এখন 15%-এ? এখন আমরা কেন $5 তেল কিনছি? এই সময় তো 275 এই ধরনের তেলের দাম থাকে। ইনফ্লেশন বেড়ে গেছে। মিডল ইস্ট ওয়ার তো ইজ নট গোয়িং এনিহোয়ার, দেয়ার ইজ নো ডিরেকশন অর নো লিডারশিপ। Lost actually confidence from people on this এবং ইউএস রেপুটেশন আপনি যে আসলে আমিও বলবো যে হাসান ফেরদৌস ভাইয়ের মতো ইন দ্য ওয়ার্ল্ড ইজ এট আ স্টেক। যুক্তরাষ্ট্র বললেই এখন কিন্তু মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছে এবং প্রেসিডেন্ট যে ট্রাম্পের যে অবস্থা, লেম ডাক বলেন, লাফিং স্টক বলেন, কনম্যান বলেন এবং ভেরি আনপ্রেডিক্টেবল একটা পার্সন। ইউনাইটেড স্টেটস এর লিডার সম্পর্কে এই যে অ্যাট্রিবিউটস গুলো আমি বললাম, যে ক্রাইটেরিয়া গুলো, ইট ডাজন্ট গো উইথ ইউএস লিডারশিপ। এবং সে কিন্তু নিজে আবার কিন্তু আপনি প্রথমে আপনার সূচনা বক্তব্যে বলছেন যে প্রক্লেম করতে the best time, golden time, United States, in the whole world is the hero. Yeah. All those kinds of, the things, proclaim, self-proclaim. It doesn't actually, people understand, people laugh at those things. তো এখন সিচুয়েশনটা যেটা আমার কাছে মনে হচ্ছে, আপনি চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলেছিলেন, চেক অ্যান্ড ব্যালেন্স সে কিন্তু টোটালি এগুলো ইগনোর করেছে। যেভাবে চেয়েছে সেভাবেই চালিয়েছে। এক্সিকিউটিভ অর্ডার বলেন, ইদার মাই ওয়ে অর হাইওয়ে। এখন আপনার কথা হচ্ছে, আপনার প্রশ্নটা হচ্ছে যে আসলে তার এটা কি তার পার্টির যে মাগার ভিতরে ডিভিশন হয়েছে এবং মাগা আসলে আলটিমেটলি যে যারা আপনি চেক এন্ড ব্যালেন্সের কথা বলছেন, হাউস মেম্বার বা সেনেটর, দে আর অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। They are actually worrying about their next election, which is like the primary এই বছর যে নভেম্বরে হবে। এবং এভরিওয়্যার কিন্তু মানুষ অসন্তোষ কিন্তু, এবং they are accountable, they are being charged। এবং সারা ওয়ার্ল্ডে যেহেতু মিডল ইস্টের যে ওয়ারটা এটা জেনোসাইড, এবং সারা ওয়ার্ল্ড বলছে, ন্যাটো চলে গেছে আমাদের থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন চলে গেছে, স্বাভাবিকভাবে কিন্তু এখানে আপনি যদি 67% এবং তার বোধহয় কত 28% লাস্টে দেখলাম পপুলারিটি, এবং 67% পিপল আজকে বোধহয় একটা সমীক্ষায় দেখলাম যে আমি ইসরায়েলকে নিয়ে এসে এত নাচানাচি করছে, ইসরায়েলের এগেনস্টে 67% পিপল থিঙ্ক দ্যাট দিস কান্ট্রি ইজ লাইক ইটস টোটালি আইসোলেটেড। সাথে সাথে কিন্তু ইউনাইটেড স্টেটস অলসো গেটিং আইসোলেটেড উইথ ইসরায়েল। আপনার সিচুয়েশনটা কিন্তু আমরা কিন্তু নিজেরাই কিন্তু নিজেদেরকে কিন্তু এই সিচুয়েশনে নিয়ে গিয়েছি, ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধ করায় ফেভারে করা, জেনোসাইড করা। সো অল দোজ থিংস স্বাভাবিকভাবে কিন্তু আপনি দেখুন হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি ন্যাশনালি এন্ড ইন্টারন্যাশনালি, ইট হ্যাজ প্রফাউন্ড ইম্প্যাক্ট অন ডেফিনেটলি দ্য কংগ্রেস। তো স্বাভাবিকভাবে হাউসে মাগা তো তার স্প্লিট হচ্ছে, আমরা দেখছি আমাদের যে একটু আগে হাসান ফেরদৌস ভাই বললো যেটা যে, এবং অলরেডি কিন্তু আপনারা দেখেন হাউস কিন্তু একটা বিল তার এগেনস্টে যে চলে গেল, এটা কিন্তু চরম তার জন্য একটা লজ্জা আমি মনে করি, অপমান এটা তার জন্য। এবং আরো যেটা দেখেন যে সেনেট, আমার কাছে মনে হচ্ছে সেনেট মে টার্ন অ্যারাউন্ড। সেনেটের যে বেশ করে প্রাইমারিতে সে উল্টাপাল্টা ক্যান্ডিডেট গুলোকে সাপোর্ট করছে এবং ধরাশায়ী হয়েছে। একটা জায়গায় বোধহয় কোথায় যেন একটা ক্যান্ডিডেট বোধহয় প্রাইমারিতে উইন করছে। সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং নাও। চেক অ্যান্ড ব্যালেন্স যদি আপনি দেখেন, হাউস এবং সেনেট দুইটাই যদি আপনি হারিয়ে ফেলে, আই ডোন্ট নো লেম ডাক করার থেকে আর কিছু থাকবে কিনা, এর থেকেও খারাপ অবস্থায় তার অবস্থা দাঁড়াবে আর কি। সো অল দিস থিংস অ্যাকচুয়ালি লুকিং লিটমাস টেস্ট অফ, যাই বলেন, আইওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট কনস্টিটুয়েন্সি। আমরা জানি যে ইলেকশন আগে আইওয়াই দিয়ে শুরু হয় যে ডিবেট গুলো আর কি। তো স্বাভাবিকভাবে I think he's at a big stake, এবং economy, he always claimed that economy is super golden time বলছে, এবং আসলে আমার কাছে মনে হয় কেন আর্টিফিশিয়ালি কিছু বোধহয় ম্যানেজ করছে আর কি স্টক মার্কেট। তো স্বাভাবিকভাবে মানুষ কিন্তু দেখছে উল্টোটা, ইকোনমি ভালো হচ্ছে, উইয়ার অল আনএমপ্লয়মেন্ট রেট আপনার 4.3% যদিও বলছে, কিন্তু আপনি দেখুন অনেকে চাকরি হারাচ্ছে। নতুন যে জবগুলো ক্রিয়েটেড, হাই পেইড জবগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে না, বিকজ অল দ্য এন্টারপ্রেনার্স এন্ড এন্টারপ্রাইজেস they lost confidence। এবং ইরান যে মিডল ইস্টের এই ওয়ার যতক্ষণ পর্যন্ত স্টেবিলিটি না আসবে, একটা ট্রিটিতে না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু নতুন কোনো এন্টারপ্রেনারশিপে যাবে না। সো অল দিস থিং এগেনস্ট গোয়িং এগেনস্ট হিম। এবং আমার কাছে আমিও এগ্রি করি যে হি ইজ গোয়িং টু পে বিগ প্রাইস ইন দ্য মিড টার্ম ইলেকশন।
জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে। হাসান ফেরদৌস, যাবো। আপনি কিছুক্ষণ আগে আপনার দুজনেই বলেছেন আইওয়ার ব্যাপারে, এবং টেক্সাসের প্রাইমারির কথা আপনি বললেন, এবং যার যার কারণে কেন প্যাক্সটনের মতো মানুষকে সমর্থন দেওয়ার কারণে কেন প্যাক্সটন জয়ী হয়ে গেছেন। আমরা জানি কেন প্যাক্সটন মানে চরম দুর্নীতিগ্রস্ত, তার নিজের পার্টি তাকে ইমপিচ করেছিলেন, যার ফলে অনেকে মনে করছেন যে সেখান থেকে সেনেটে হয়তো হোয়াটস হিজ নেম জেমস ট্যালারিকো সম্ভাবনা তৈরি হয়ে গেছে একটা, অ্যান্ড যদি সেটা হয় সেটা হবে আনপ্রেসিডেন্টেড, বাট উইল সি। কিন্তু খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে ক্যালিফোর্নিয়াতে। ওখানে দুটো ব্যাপার ঘটছে, একটি হচ্ছে মেয়রাল রেস, একটি হচ্ছে গভর্নর রেস। এবং আমি এই দুটি ব্যাপারে নিয়ে আপনার সাথে দুটি ব্যাপারেই কথা বলতে চাই। এই ব্যাপারটি হচ্ছে এরকম, একটিতে রিপাবলিকান ক্যান্ডিডেট উনি কিন্তু লিড করছেন, এবং আমরা যদি, আমি আমার প্রডিউসারকে বলবো যদি আমরা সেটা দেখতে পারি ক্যালিফোর্নিয়ার, ইয়াস দিস ইজ দ্য ওয়ান অ্যাকচুয়ালি, এটা হচ্ছে মানে গভর্নর্স ইলেকশন, এবং আমরা দেখতে পাচ্ছি যে স্টিভ হিলটন হি ইজ লিডিং, এবং আমরা জানি যে এটি নয়, আগেরটি যদি যায়, এটা আমি আসবো একটু পরে। আমরা জানি যে বেশ সময় লাগে সেখানে গণনা করতে, সেটিও একটি ব্যাপার। কিন্তু ক্যালিফোর্নিয়া একটা ব্লু পার্পল অফ দ্য পার্পল স্টেটস, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য গভর্নর রেস। এবং আমরা জানি কেভিন নিউসাম 3 টার্মের পরে আর রান করতে পারবে না, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, উই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস। এবং আমরা একই সময়ে দেখছি মেয়রাল রেসও একটু ভিন্নতা। কেন? আবি ভাই, যে কথাটা মাদবর ভাই বললেন যে ইকোনমি খারাপ, আপনি ডেমোক্রেটই হন আর রিপাবলিকানই হন, সবাই কিন্তু সমানভাবে এই খারাপ ইকোনমির জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। Yes. এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবচেয়ে না অন্যতম প্রধান খারাপ যে জায়গাটা, ক্যালিফোর্নিয়ায় তেলের দাম $6-7। ক্যালিফোর্নিয়ার সবকিছুই অনেক বেশি আপনাকে ব্যয় বহন করতে হয়। তারপরে ক্যালিফোর্নিয়া ল অ্যান্ড অর্ডার মোটেই ভালো নয়। ক্যালিফোর্নিয়া বড় বড় শহরগুলি, মনে করো সান ফ্রান্সিসকো, হোমলেসনেস এত বড় একটা সমস্যা যে পার ডেমোক্রেটরা পর্যন্ত অখুশি উইথ দ্য ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট। এবং ওভারঅল যদি আপনি নিরপেক্ষভাবে বিবেচনা করেন, তাহলে কিন্তু ক্যালিফোর্নিয়া একটা দুর্বলভাবে গভর্নড স্টেট। এই স্টেটটার 2/3 হচ্ছে ডেমোক্র্যাট, 2/3 নিউ ইয়র্ক সিটির মতোই। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন রিপাবলিকান 1 নম্বরে উঠে এসছে। ক্যালিফোর্নিয়া কিন্তু অদ্ভুত একটা নিয়ম আছে যে সেখানে জাঙ্গল প্রাইমারি বলা হয়, যে দলের হোক না কেন সবচেয়ে বেশি ভোট পান এমন দুজন কিন্তু আলটিমেটলি কম্পিট করবেন। এমন হতে পারে দুজন রিপাবলিকানই কম্পিট করলেন, অথবা দুজন ডেমোক্রেটিক কম্পিট করলেন, হতে পারে। কিন্তু আপনি যে তালিকা দেখতে পাচ্ছেন, রিপাবলিকান 1 নম্বরে 27% এগিয়ে আছেন। গুড, তার মানে তিনি 1 নম্বরে। তাকে ফাইট করতে হবে কার সাথে? আমরা এখন জানি বাসেরার সাথে, ডেমোক্রেটিক ক্যান্ডিডেট। কিন্তু আপনি যদি বাসেরার 26% এবং তার 3 নম্বরে যে আছে যোগ করেন, তাহলে কত দাঁড়ায়? 46%। তার মানে 46% এগেনস্ট 27%। ইন আদার ওয়ার্ডস, চূড়ান্ত নির্বাচনের সময় নো ম্যাটার হোয়াট একজন ডেমোক্রেট জিতবেন। কিন্তু এই যে কন্টেস্টটা হচ্ছে, যে কন্টেস্টে একজন রিপাবলিকান উঠে এলেন, তা প্রমাণ করছে যে ইলেকটোরেট, নির্বাচকরা যারা ভোট দেন, তারা খুশি নন উইথ দ্য ডেমোক্রেটিক পার্টি। এটা একটা দিক। এই নির্বাচনে একটা বড় টেস্ট ছিল ক্যারেন বাস হচ্ছেন গিয়ে এলের মেয়র। এই মেয়র, এবং তিনি একসময় কংগ্রেসের পাওয়ারফুল সদস্য ছিলেন। যখন এলেতে 2 বছর আগে আগুন ধরে, নিশ্চয়ই মনে আছে, চারদিকে প্রচন্ড আগুন, শহরে আগুন ঢুকে গেছে, ক্যারেন বাস সেখানে ছিলেন না, বিদেশ সফরে ছিলেন। ফলে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। কেমন একজন ডেমোক্রেটিক সিটিতে একজন ডেমোক্রেটিক কংগ্রেস ওয়াম্যান, ডেমোক্রেটিক ক্যান্ডিডেট মেয়র, তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন করছে কারা? ডেমোক্রেটিক মেজরিটি। তিনি আলটিমেটলি প্রিভেল করবেন বোধ করি, তিনি রান অফে যাচ্ছেন, 50% তিনি গেইন করতে পারেনি প্রাইমারিতে, ফলে তাকে রান অফে যেতে হচ্ছে উইথ অ্যানাদার ডেমোক্রেটিক ক্যান্ডিডেট। কিন্তু বটম লাইনটা কি? বটম লাইন হচ্ছে যে আমরা যারা এই যে অলমোস্ট খোলামেলা ভাবে ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন করি, তাদের মানতে হবে যে সব জায়গায় ডেমোক্রেটিক পার্টি ভালো করছে না, দে আর নট রিয়েলি পারফর্মিং ওয়েল। এবং তার প্রমাণটা আপনাকে দিয়ে আমি, যে প্রোটেস্টটা হচ্ছে কোথায়? এই আমাদের পাশের বাড়ি নিউ জার্সিতে।
নিউ জার্সিতে একজন গাজার পক্ষে কাজ করেছেন, গাজায় যে কাজ করেছেন একজন ডাক্তার, অ্যাজ এ প্রোটেস্ট ক্যান্ডিডেট তিনি উইন করে এসেছেন। Yeah. প্রোটেস্ট কার বিরুদ্ধে? এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। প্রোটেস্ট কার বিরুদ্ধে? আমাদের চাকসুমারের বিরুদ্ধে। তার মানে এই দলটা এখন খুব একটা আনস্টেবল অবস্থার মধ্যে আছে। আমি ডেমোক্রেটিক পার্টির লিডারশিপের কথা বলছি, আমি খুব আনস্টেবল অবস্থা আছে। এই আনস্টেবল অবস্থার মুখে দেখতে পাচ্ছি আমরা যে অনেক জায়গায় ইন্ডিপেন্ডেন্ট অথবা খোলামেলা ভাবে প্রোগ্রেসিভ ক্যান্ডিডেটরা উঠে আসছেন। শেষ কথা বলছি আমি, তা হচ্ছে যে এই যে কনফ্লিক্টটা গ্রো করছে ডেমোক্রেটিক পার্টির ভেতরে, দুটো ট্রেন্ড দেখতে পাচ্ছি আমরা। একদিকে মেইন স্ট্রিম বা সেন্ট্রিস্ট ডেমোক্র্যাটস এগেনস্ট প্রোগ্রেসিভ বা লেফট লিনিং ডেমোক্রেটিক। Yeah. আলটিমেটলি আগামী নির্বাচনে, নভেম্বরের নির্বাচনে এই ট্রেন্ডটা হেল্প করবে না ক্ষতি করবে আমি এখনই বলতে পারছি না। কিন্তু ভয় হচ্ছে আমার যে যদি আমাদের ইলেকটোরেট বিভক্ত হয়ে পড়ে তা আলটিমেটলি কিন্তু রিপাবলিকানদের হেল্প করবে। এবং আপনার ভয়টা অমূলক নয়, তার কারণ হচ্ছে আমরা একটা রিফট দেখতে পাচ্ছি, দ্য এস্টাবলিশমেন্ট ডেমোক্র্যাটস অ্যান্ড দ্য লেফট লিনিং প্রোগ্রেসিভ ডেমোক্র্যাটস। এটি সাধারণ মানুষের প্রোগ্রেসিভদের অনেক পছন্দ করছেন, এবং লেফট যারা এস্টাবলিশমেন্ট আছেন সাচ অ্যাজ ন্যান্সি পেলোসি, চাক শুমার, হাকিম জেফরি, তারা কিন্তু দে আর অন দ্য রং সাইড, পিপল আর নট লাইকিং দ্যাম। এবং আপনি সঠিক বলেছেন যে এটি কিন্তু একটা মারাত্মক ঝুঁকির কারণ হয়ে যাবে ডেমোক্রেট পার্টি অ্যাজ এ পার্টি অ্যাজ এ হোল। এবং এমন যদি হয় তাহলে কিন্তু রিপাবলিকান পার্টি হয়তো তাদের নিয়ন্ত্রণে রেখে দিতে পারেন দ্য কংগ্রেস, উইচ ইজ দ্য লোয়ার চেম্বার, হাউস অ্যান্ড সেনেট। তার সঙ্গে যোগ করুন হাবিব ভাই রিডিস্ট্রিক্টিং। Yes, redistricting. সাহেবের এই ম্যানুভারের ফলে বলা হচ্ছে যে প্রায় 16টা সিটে, হ্যাঁ, যে সিটগুলি ডেমোক্রেটরা জিততে পারতো, কন্টেস্ট করতে পারতো, 16টা সিটে কিন্তু রিপাবলিকানরা অনেক বেশি কমফোর্টেবল অবস্থায় আছে এই right. মুহূর্তে। And at the same time, the Dems are fighting, basically. Okay, among themselves. Thank you. আমি এই আরেকটি প্রশ্ন নিয়ে এখন যে গোলাম মাদবর আপনার কাছে যাচ্ছি, সেটি আপনি কিছুক্ষণ আগে অর্থনীতির কথা বলছিলেন, আপনি মূল্যস্ফীতির কথা বলছিলেন, আপনি উচ্চ জ্বালানির মূল্যের কথা বলছিলেন। সো মূল্যস্ফীতি, জ্বালানি, উচ্চ মূল্য, অর্থনৈতিক অনিশ্চয়তা, এই সমগ্র কারণে, সমস্ত কারণগুলোর কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে বলেও আপনি উল্লেখ করেছেন। ঠিক আছে, কমেছে এবং কমছে। অনেক জরিপ, আপনি একটি জরিপের কথা উল্লেখ করেছেন, অনেক জরিপ দেখা যাচ্ছে যে অর্থনীতি 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের সবচেয়ে বড় একটি নির্ধারক ইস্যু হয়ে উঠবে। আপনি কি তাই মনে করেন কিনা, এবং যদি মনে করে থাকেন আপনি এর সমর্থনে কি আমাদেরকে জানাবেন, এবং এটি কত বড় একটি ইস্যু হয়ে দাঁড়াবে রিপাবলিকানদের জন্য এই মধ্যবর্তী নির্বাচনে? আসলে তার আগে আমি একটু বলতে চাই, আমাদের আসলে হাসান ফেরদৌস ভাই একটা চমৎকার যেটা একটা কথা বলছেন, যেটা আর কি আসলে ডেমোক্রেটিক পার্টি হ্যাজ লট অফ থিংস টু beat the drum at this point, but totally fail is because of this leadership, Chuck Schumer and Jeffrey Hakim. এবং আমিও কিন্তু কনসার্ন, আমরা যদিও একটু আগেই বললাম যে মোস্ট লাইকলি বোধহয় এটা দেখা যাচ্ছে যে হয়তো ডেমোক্রেটের বোথ হাউস এবং সেনেট পাবে, এটা নিয়ে আমিও কিন্তু কনসার্ন ওনার মতো আর কি, যে বিকজ অফ দ্য পুয়ার লিডারশিপ অফ দ্য ডেমোক্রেটিক পার্টি। দে আর নট ইভেন সেইং এনিথিং অ্যাবাউট দ্য মিডল ইস্ট ওয়ার। আজকে যদি এটা রিপাবলিকান পার্টি হতো, এখানে কিন্তু একদম মানে ফাটিয়ে ফেলতো ওরা, and they are not saying anything, or rather তাদেরই পার্টি অনেকে কিন্তু ভোটিং উইথ দ্যাম। চাক শুমারের যে সাইলেন্স, এটা তো আরো আমি মনে করি যে আরো একটু খারাপ, এটা আরো ডাবল ভালনারেবল করছে পার্টিটাকে আর কি। সো দ্যাটস আই এম অলসো ভেরি কনসার্ন। আচ্ছা, ইকোনমি ম্যাটার ইন দিস কান্ট্রি এট দ্য এন্ড অফ দ্য ডে, বিকজ আপনি দেখবেন যে এখানে কারা এফেক্টেড হচ্ছে, যে আপনি প্রাইস হাইকিং এর কথা বললাম, আমি ইনফ্লেশনের কথা বললাম, যে গ্যাসোলিন একটা বিরাট ব্যাপার, যেটা আমি আসলে নিজে গ্যাস ভরতে গিয়ে আমি অবাক হয়ে যাই, ডাবল পয়সা দিয়ে আমরা কিন্তু গ্যাস ভরছি। আর সে বলছে ইটস টেক এ জার্নি, people will have to actually absorb sometimes, for the greater benefit of the country. What greater benefit are we getting? সারা ওয়ার্ল্ডে কিন্তু আমরা কিন্তু এখন আপনার দেখা যাচ্ছে গৃহীত হচ্ছি। সে বলতেছে আমরা জার্নি নিচ্ছি এবং এটা খুব শীঘ্রই ইয়ে হয়ে যাবে, and it's not actually happening. So কে বেশি এফেক্টেড হচ্ছে? আপনার মধ্যবিত্ত রিচ পিপল দ্বারা আমরা জানি যে ইটস নট অ্যাকচুয়ালি হিটিং দেয়ার ডে টু ডে লাইফ, দেয়ার লাইভলিহুড। এবং যারা those who are poor, vulnerable, more marginalized, they can actually seek some kind of government assistance.
বাট মিডল ক্লাস যে আমরা যারা আর কি উই আর দ্য ওয়ান। এবং এদেশে এবং প্রত্যেকটা দেশে আপনি দেখবেন যে আপনি বললেন নির্ধারক, প্রত্যেকটা ইলেকশনের যে নির্ধারণটা করে কিন্তু এই মধ্যবিত্ত ক্লাস, মধ্যবিত্ত কিন্তু আলটিমেটলি কিন্তু দেখা যায় যে যে পার্টি যাক না কেন সেটাই কিন্তু তারাই কিন্তু মেজরিটি ভোট দেয়। সো ইকোনমি এখন সমর্থনে যেটা আসলে যেটা হচ্ছে আপনি, হ্যাঁ সে বলছে যে ইকোনমি, আমার কাছে আমি তো বললাম একটু আগেই যে আমার কাছে যারা আর্টিফিশিয়ালি ম্যানেজ করছে, কারণ ইকোনমিতে এই অবস্থা হওয়ার কথা না। কারণ আমরা লং টার্ম হাই পেইড ওই ধরনের কোনো নতুন কিন্তু কোনো কিছু নতুন এন্টারপ্রেনারশিপ কিন্তু দেখছে না। এভরিওয়ান ইজ স্টল এট দিস পয়েন্ট। আপনি ইভেন এআই আইটি জব যেই দিকেই বলেন না কেন, আপনি হয়তো আপনি আমাকে বলবেন যে হোয়াট আর ইউর স্ট্যাটিস্টিক্স। ইয়েস, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসছে যে নিউ জব কিন্তু নিউ ভেঞ্চার কিন্তু এখন আর আসছে না, প্রত্যেকে কিন্তু এভরিওয়ান ইজ কনসার্ন অ্যাবাউট দিস ওয়ার। দুইটা ফ্রন্টে কিন্তু আমরা ওয়ার, একদিকে ইউক্রেন, মিডল ইস্ট হচ্ছে এখন সবচেয়ে বড় কিন্তু আমাদের ডিটারমিনেন্ট ফ্যাক্টর। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় মানুষ যখন আরো বেশি স্কুইজ হবে, আরো বেশি ওয়ালেট তাদেরকে আপনার এফেক্ট করবে, that will go against leadership poor আমি বলছি ডেমোক্রেটিক পার্টি, but still people concerned about their life and livelihood and of course safety, security, stability, peace, এগুলো সারা ওয়ার্ল্ডে কিন্তু। আমি এই মাসের 22 তারিখ আমি will be flying to Nairobi in Tanzania for a conference. We are actually some people are actually canceling the flights. Some people say that we have to avoid all this international travel. সো দ্যাটস হোয়াট আমেরিকান। আপনারা দেখুন, আমি জানি না আপনি একটা খবর দেখছেন কিনা যে আফ্রিকার বোধহয় 25টা না কয়টা কান্ট্রি বোধহয় আমেরিকানদের উপর, আমেরিকা যেমন ওদের উপরে আপনার যে রেস্ট্রিকশন দিয়েছে ট্রাভেল করার, তারাও বলছে আমেরিকান ক্যান নট অ্যালাউড টু কাম টু আওয়ার কান্ট্রি। সো হোয়াট ইজ দিস ইজ মাইটি নেশন। সারা ওয়ার্ল্ডে কিন্তু অ্যাকসেপ্টেবিলিটি আমাদের যে একটা লিডারশিপ রোল ছিল, হোয়ার উই গন বোথ এট দ্য ইন্টারন্যাশনাল ফ্রন্ট অ্যান্ড অলসো এট দ্য ডোমেস্টিক ফ্রন্ট at home. We are at a stake. So I think eventually economy is going to actually play a big role. So that's what my, the prediction at this point. If he cannot turn on the economy, এবং অনেকে কিন্তু এখন আনএমপ্লয়মেন্টে চলে যাচ্ছে ইচ্ছে করে না, কিন্তু বিকজ অফ অল দিস আনসার্টেনিটি অনেকে সোশ্যাল সিকিউরিটিতে চলে যাচ্ছে, বিকজ দে থিঙ্ক দ্যাট যারা হয়তো 60 থেকে 67 পর্যন্ত ওয়েট করতো এখন তারা কিন্তু যাচ্ছে, বিকজ they know that economy is looking bad. So eventually all these are going to be actually I think impact the midterm election. But দুঃখজনক যেটা হচ্ছে অপোজিশন পার্টি যেটার উপর আমরা তাকিয়ে আছি, they're very poor in terms of messaging to the people, reaching out to the people. And আমরা একটু আগে আপনারা দুজনেই বললেন যে তাদের নিজেদের ভিতরে ডিভিসিভনেস দেখা যাচ্ছে। একটা গ্রুপ চাক সুমার, জেফরি হেকিম ভার্সেস দ্য প্রগ্রেসিভ যে গ্রুপটা আছে তাদের ভিতরে একটা ডিভিসিভনেস দেখা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু দে ক্যান নট অ্যাকচুয়ালি absorb any divisiveness. They cannot afford any divisiveness at this point, democratic, but rather they should rally together and actually go proactively. That's what I'm not actually saying. ওকে, সো এটির বিগ ইম্প্যাক্ট হবে বলে আপনি মনে করেন মধ্যবর্তী আমি নির্বাচনে? মনে করি ওকে, it's going to be big impact, yeah. ওকে, ঠিক আছে। আমরা এখন একটু আন্তর্জাতিক দিকে যাই। হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে। একটু ইরান নিয়ে শুনে কথা বলবো। আপনার হয়তো মনে আছে আমরা যখন গত সপ্তাহে অনুষ্ঠান করছি তখন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে তার হাতে একটি প্রপোজাল আছে এবং তারা খুব দ্বার প্রান্তে আছেন একটি সমঝোতার, এবং হয়তো আগামীকালই একটি সমঝোতার স্বাক্ষর হবে। তার আগে যে অবস্থাটা ছিল সেটি হচ্ছে যে তারা একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এসেছেন, সেটি হচ্ছে 60 দিনের জন্য তারা যুদ্ধবিরতি। কিন্তু আমরা জানি যুদ্ধবিরতি আসলে কোনোটি হয়নি। এখান থেকে মিসাইল ছুড়লে ওখান থেকেও কুয়েতে যে আক্রমণ হচ্ছে, অথবা বলা হচ্ছে জর্ডান থেকে এসেছে আমি জর্ডানে আক্রমণ করি, এই ধরনের সবকিছু চলছে। অর্থাৎ পাল্টা আক্রমণ চলছে, কিন্তু তার যে পরিধিটা ছিল এবং তার যে আকার ছিল সেটি কমে এসেছে। বাট দের ইজ নো রিয়েলি সিজ ফায়ার। এবং তার ফলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আসলে কোনো সমঝোতায় কেউ পৌঁছেনি। এটি একটি ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে আসলে এখন কি হচ্ছে ইরান নিয়ে, এটি যেমন অনেকেই খুব উদ্বিগ্ন হয়ে গেছেন যে এটির একটি সমঝোতা হওয়া দরকার, কারণ অর্থনীতি হাতের বাইরে চলে যাচ্ছে, গ্যাস প্রাইস বাইরে চলে যাচ্ছে এবং এটির এফেক্ট এখন পড়া শুরু করেছে বিভিন্ন জায়গায়। একই সময় আমরা দেখছি যে গালফ কান্ট্রিগুলা তারা কিন্তু একটা আলাদা প্যাক তৈরি করছেন, অনেকে এটি বলছেন আরব নেটো। আমাদেরকে একটু বুঝিয়ে বলুন আসলে হচ্ছেটা কি। আমি একটু আপনার সঙ্গে মতভেদ আমি পোষণ করছি এই অর্থে যে একটা সিজ ফায়ার কিন্তু আছে,
না না, আমি তো বলেছি আছে, কিন্তু খুব একটা কার্যকর নয়। আমি সেটা মানছি। আমি উভয় পক্ষই চায় সিজফায়ারটা থাকুক, উভয় পক্ষই চায় একটা চুক্তি হোক, রাইট। কিন্তু কোন শর্তের ভিত্তিতে চুক্তি হবে এই নিয়ে চল টানাপোড়েন। ট্রাম্প সাহেব বলছেন যে আমার প্রধান শর্ত হচ্ছে ইরানকে আমি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে দেব না, কোনোভাবেই এমন চুক্তি আমি করবো না যে চুক্তিটা 2015 সালে বাইডেন এবং ওবামার সময় করা চুক্তির চেয়ে খারাপ হবে। আমার চুক্তি মাস্ট বি বেটার দেন ওবামার সময় করা চুক্তি। Yeah. এইটা তার একমাত্র শর্ত। সব তুমি নিয়ে নাও, তোমার $32 বিলিয়ন তুমি নিয়ে নাও, সব নিয়ে নাও, কিন্তু এই যে একটা শর্ত, পারমাণবিক অস্ত্র প্রশ্ন তুমি আমার কথা মানতে হবে, কারণ এটা তো হচ্ছে তার রেড লাইন। কারণ তাকে কম্পিট করতে হচ্ছে কার সাথে? ওবামার সাথে। দেখতে পাচ্ছি আমরা বাস্তবে যে চুক্তিটা সামনে এখন আছে, আপনি এমওইউর কথা বললেন, এমওইউটা একটা ফ্রেমওয়ার্ক মাত্র। সেই ফ্রেমওয়ার্কে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তবে যে চুক্তি হওয়ার সম্ভাবনা আছে তা মোটেই ওবামার চেয়ে ভালো কিছু নয়। লিটারালি ওবামার সময় চুক্তিটাকেই নতুন করে গড়া হচ্ছে। তফাৎ হচ্ছে এই যে ওবামার সময় একটা সানসেট প্রভিশন ছিল, 2030 সালের পরে 30 সাল পর্যন্ত করা যাবে না, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যাবে না। এখন ডোনাল্ড ট্রাম্প সাহেব বলছেন যে এই টাইম ফ্রেমটা বাড়িয়ে আগামী 15 বছর, 20 বছর, 25 বছর এই নিয়ে চলছে। কত বছর পর্যন্ত আমরা কিছু করতে পারবো না এতে রাজি আছে ইরান। আমরা পারমাণবিক অস্ত্র বানাবো না, আমাদের যে এনরিচ ইউরেনিয়াম আছে তা ব্যবহার করবো না, চাও তো তোমরা এটা নিয়ে নিতে পারো, অথবা এটা আমরা ডাইলিউট করে ফেলবো আমরা, ইত্যাদি ইত্যাদি সব রাজি আছি আমরা, কিন্তু অধিকারটা আমি ছাড়বো না। ইরান বলছে যে আমি একটা স্বাধীন দেশ, আমি এনপিটি মানে নন প্রলিফারেশন ট্রিটি স্বাক্ষর করেছি, আমি এই স্বাক্ষরের অধীনে আমার অধিকার আছে পারমাণবিক শক্তি ব্যবহারের শান্তিপূর্ণ কাজে, এই অধিকার আমি ছাড়বো না। প্লাস এই যে এনরিচ আছে ইউরেনিয়াম আমার আছে, এটা আমার জাতীয় সম্পদ, আমি তাকে ত্যাগ করবো কেন? এই নিয়ে চলছে টানাপোড়েন। ডোনাল্ড ট্রাম্পের সামনে কিন্তু খুব কম পথ খোলা। সামনে মধ্যবর্তী নির্বাচন বলেছি আমরা, জিনিসপত্রের দাম বাড়ছে এবং তিনি বুঝে ফেলেছেন যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করবে না উইদাউট ইরানের সমর্থন। ইরানের সমর্থন ছাড়া কিন্তু জাহাজ সেখান দিয়ে যাবে না। এমনকি যদি আমেরিকান যুদ্ধ জাহাজ সেখানে পাহারা দেয় তাতেও না। কারণটা কি? ইন্স্যুরেন্স কোম্পানি। একটা সামান্য ড্রোন পাঠিয়ে আপনি জাহাজকে ক্ষতিগ্রস্ত করতে পারেন, এর ক্ষতিপূরণ কে দেবে? লন্ডন বেসড প্র্যাকটিক্যালি অল মেজর ইন্স্যুরেন্স কোম্পানিগুলি বলছে ভাই আমি পয়সা দেবো না, আমি তোমাকে ইন্স্যুরেন্স সাপোর্ট দেবো না। তার ফলে কোনো জাহাজই সেখানে যাবে না যতক্ষণ না পর্যন্ত ইরানের সঙ্গে সমঝোতা তৈরি হচ্ছে। এই একটা লিম্বোতে, বেসিক্যালি একটা লিম্বো, আমরা আগাতে পারছি না, পেছাতে পারছি না আমরা, এটা একটা দিক। পাশাপাশি ভেরি ইন্টারেস্টিং আপনি বলেছেন যে আরব বা ইসলামিক নেটওয়ার্ক কথা বলছেন আপনি, খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে এই যে আরব দেশগুলি বুঝতে পেরেছে যে আমেরিকার উপর নির্ভরশীলতা আমাকে নিরাপত্তা দিচ্ছে না। আমি তো চুক্তি করেছি আমেরিকার সাথে, আমার দেশে বেজ আছে, 6টা বেজ সেখানে আছে, কিন্তু প্রত্যেকটা বেজে আক্রান্ত হয়েছে, প্রত্যেকটা বেজে এখন নন ফাংশনাল। এবং আমরা কি দেখলাম? আমাকে সাপোর্ট না করে, আমাকে ডিফেন্ড না করে, ডিফেন্ড করতে কাকে? ইসরায়েলকে। তার মানে আমেরিকা আমি বলতে পারছি আমি মধ্যপ্রাচ্য দেশগুলি, উপসাগর দেশগুলির নিরাপত্তার গ্যারান্টার নয়। অন্যদিকে যদি ইরান চায় যে কোনো মুহূর্তে আমাকে বিপদে ফেলতে পারে। কারণ আমি আপনার সাথে কথা বলেছি, আমরা এই নিয়ে কথা বলেছি যে প্রধান ফ্যাক্টর কি মধ্যপ্রাচ্যের যে প্রসপারিটি, প্রধান ফ্যাক্টর কি মধ্যপ্রাচ্যের দেশগুলি, বিশেষ করে ইউএই, কাতার, কুয়েত এত প্রসপার কেন? বিকজ দে আর স্টেবল বলে। আমরা বলি সেফ হেভেন, এখানে যুদ্ধ হয় না, পলিটিক্যাল কোনো সমস্যা নাই, যাও ইনভেস্ট করো, ভালো দেশ। সেখানে একটা ছোট্ট ড্রোন পাঠিয়ে ইরান আপনাকে আনস্টেবল করে ফেলতে পারে। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আরব দেশগুলি মেনে নিচ্ছে যে আমাকে ইরানকে মেনে নিয়ে এগুতে হবে। এবং সে লক্ষ্যে আমরা কি দেখতে পাচ্ছি? পাকিস্তান এবং চীনের দুতিয়ালিতে, চীন এবং পাকিস্তানের মাধ্যমে নতুন একটি মেরুকরণ ঘটছে। সৌদি আরব, ইরান, পাকিস্তান, এমনকি তুরস্ক অবিসরকে নিয়েও দেখতে পাচ্ছি আমরা কথা শুরু হয়ে গেছে যে আমরা একটা পাল্টা নেটোর মতো নিরাপত্তা চুক্তি করতে পারি কিনা। চুক্তি এখনো হয়নি, চুক্তি হবে কিনা জানি না আমরা, কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ হচ্ছে ভেরি সিম্পল, আমার জন্য, আমি যদি ইউএই হই, আমি যদি কাতার, কুয়েত হই, আমার জন্য ইরান যতটা ভয়, তার চেয়ে অনেক বেশি ভয়
ইনস্টেবিলিটি, এবং ইনস্টেবিলিটি যদি আমি স্টেবল হতে চাই, আমার গ্যারান্টার হচ্ছে গুড রিলেশনশিপ উইথ ইরান। ওকে, থ্যাংক ইউ। আমি মনে করি যে এটি একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ এই আরব দেশগুলি বা গালফ দেশ, এই আরব স্টেট অ্যান্ড দ্য গালফ স্টেট, আপনি যেভাবে দেখেন, তাদের অন্যতম ব্যবসা বাণিজ্যের অগ্রসরের একটি বড় একটা তারা ফাসাদ তৈরি করেছিলেন যে আমরা দিস ইজ দ্য মোস্ট স্টেবল কান্ট্রি, দ্য সেফেস্ট কান্ট্রি, কাম হেয়ার, বিজনেস করো, রাত 2টোর সময় হাঁটো, কোনো অসুবিধা নেই। এই সব কিছু এক ঝটকায় উড়ে গিয়েছে। সো এটা যদি না প্লাস হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী যেখান থেকে ব্যবসাটা হয়, কাজেই এটি দেখবো এই ডেভেলপমেন্টটা কোথায় যায়। খুব ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড আমি আশা করব তাদের রিয়েলাইজেশন হোক, কারণ তাদের আঞ্চলিক কোঅপারেশনটা বিশ্ববাসীর জন্য এবং ব্যবসার জন্য খুব ভালো একটি পদক্ষেপ আমি মনে করি। আমি যাবো গোলাম মাদবর আপনার কাছে। কদিন আগে আমরা জানলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুকে খুব কড়া ভাষায় বলেছেন, ইউ আর ক্রেজি ম্যানিয়াক, এভরিবডি হেটস ইসরায়েল। একেবারে সব পত্রপত্রিকায় এসেছে। তার কারণটি ছিল এই ইসরায়েল ক্রমাগতভাবে লেবানন আক্রমণ করছিল এবং ক্রমে ক্রমে তার জায়গা দখল করে নিচ্ছিল এবং আরও বেশ ঠিক গাজার যে স্টাইলটি আছে সেটি তারা প্রয়োগ করছিল সেখানে, যার কারণে ইরান তার যুদ্ধবিরতি কথা রাখেনি বিভিন্নভাবে। এটি নিয়ে যখন বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথা হচ্ছিল, হয়তো উনি বলছিলেন যে না, আমি আমার কাজ করে যাব, বাট ইট অ্যাকচুয়ালি ডাজ নট হেল্প ট্রাম্প। ওয়াই ডিড ট্রাম্প ডু দিস ইউ থিঙ্ক? কেন করলেন ট্রাম্প এটি? আসলে ট্রাম্পের এই মুহূর্তে তো আপনার কোনো চয়েস নাই দেখেই কিন্তু, কারণ সারা বিশ্ব তার এগেনস্টে, তার এগেনস্ট না, ইসরায়েলের এগেনস্টে। ওয়েল, যেটাই বলেন না কেন, ইসরায়েল এগেনস্ট হয়ে যুদ্ধটা তো করতেছে ইভেনচুয়ালি ইউএসএ। রিসোর্সেস বলেন, ইন্টেলিজেন্স বলেন, ফাইন্যান্স বলেন, এভরিথিং, ওয়েপন বলেন, সবকিছু তো এখান থেকেই যাচ্ছে আর কি। তো সেটার জন্যই আসলে যেটা এটা কিন্তু আবার অন্যভাবে কিন্তু নেতানিয়াহু বলেছে যে এট দ্য এন্ড অফ দ্য ডে, সকালে হয়তো আমাদের ভিতরে এরকম মনোমালিন্য হয়, বিকালে আমরা আবার এক হয়ে যাই, এবং দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দ্য গেম দে আর প্লেইং। আর একটু আগে আপনি যে বললেন যে আরব নেটো এবং যে একটা ট্রিটির মতো হতে যাচ্ছে বা যেটা, এগুলো হচ্ছে আসলে অল MOU। There is a difference between MOU and Memorandum of Agreement. এগুলো হচ্ছে মেমোর অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং ক্লিয়ার ভাবে কিন্তু হাসান ফেরদৌস ভাই বলেছেন আর কি। এগুলো আসলে আমরা স্টিল উই ক্যানট কাউন্ট অন দ্যাম। সো মিডল ইস্ট কিন্তু, আমিও আসলে কিন্তু হাসান ফেরদৌস ভাইয়ের সাথে একমত যে মিডল ইস্টের কান্ট্রিগুলো কিন্তু দে লস্ট কনফিডেন্স ইন ইউনাইটেড স্টেটস, এবং এটা খোলাসা হয়ে গেছে এবার। আমেরিকা ইজ নট দেয়ার টু প্রোটেক্ট দেম, টু প্রোটেক্ট দ্য ইসরায়েল। So eventually that's what is happening. So আমার কাছে এখন যেটা মনে হচ্ছে আর কি, যে আমেরিকা, as I said that both in the internationally and also domestically losing the ground. I don't think is going anywhere with this president. So Middle East slowly আমরা কিন্তু we are losing, এবং ইসরায়েল যেটা করছে occupation more on Lebanon, how you can protect so সে বলেছে যে আমি সে অনেক কড়া ভাষায় আরো কয়েকবার বলেছে, বাট আজকে বোধহয় আপনি দেখেছেন যে ওখানকার বোধহয় নিরাপত্তা মন্ত্রী নাকি যেন, আমি নামটা ভুলে গেলাম, সে বলছে যে লেবাননে সিজফায়ার করাটা কিন্তু এটা বিরাট ভুল, এবং সে নেতানিয়াহুর বিরুদ্ধে বলছে, বিরোধী দলের বোধহয় সে মন্ত্রী। সো I don't actually see anything going to get out of it, because তারা এগুলো বলে, সকালে বলে আবার বিকালে কিন্তু এক হয়ে যায়, অর্থাৎ এর কোনো গুরুত্ব নেই, জাস্ট বাকওয়াস, এটি আপনি বলছেন। ওকে, আমরা অনুষ্ঠানের শেষ সময় চলে এসেছি একেবারেই। হাসান ফেরদৌস, সময় কিন্তু খুব কম থাকবে আপনার হাতে। সেটি হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, খলিলুর রহমান, জাতিসংঘের সাধারণ পরিষদের একটি খুব গুরুত্বপূর্ণ নেতৃত্ব পদে নির্বাচিত হয়েছেন। অনেকেই জানতে চাচ্ছেন এতে বাংলাদেশের লাভ কি হলো, নাকি আসলে এই খলিলুর রহমান তার রেজুমি ভারী করলেন, আসলে কি? আমি ভাই, দুটোর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। ওকে, যদি বাংলাদেশ গেইন করে, যদি খলিলুর রহমান গেইন করে, তার মাধ্যমে কিন্তু বাংলাদেশও গেইন করবে। সো দে আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। হ্যাঁ, দে আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। এক্স্যাক্টলি। ওকে, বিশ্বসভায় আমাদের একজন লোক সম্মানিত হচ্ছেন, তিনি হচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আমরা হচ্ছি। ধরা যাক অধ্যাপক ইউনূস নোবেল পুরস্কার পেলেন, সম্মানিত হলেন অধ্যাপক ইউনূস,
কিন্তু আমরাও সম্মানিত হলাম। ফলে খলিলুর রহমানের এই অ্যাপয়েন্টমেন্টটা মাথায় রাখতে হবে, ইউরোপের একটা দেশ সাইপ্রাসের সঙ্গে ফাইট করে তিনি 99 ভোটস পেয়ে জিতেছেন, হিউজ ভিক্টরি। তার চেয়ে বড় কথা, তিনি মাত্র 3 মাস ক্যাম্পেইন করেছেন। সাইপ্রাস ক্যাম্পেইন করে 4 বছর ধরে ক্যাম্পেইন করছে সাইপ্রাস, সেখানে আমরা মাত্র 3 মাস ক্যাম্পেইন করে জিতেছি। ডেফিনেটলি হিউজ ভিক্টরি ফর আস। এটা আমাদের ডিপ্লোমেসির বিশাল জয়। বাট এই বাটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে পদটা তিনি পেলেন, কোন আসল রিয়েল সিগনিফিকেন্স ক্যারি করে? আপনাকে আমি প্রশ্ন করি, আপনি কি জানেন এই মুহূর্তে কে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি? তার নাম আপনি জানেন? Nobody cares anymore. এবং এই সংখ্যাটা আমি কাজ করেছি 35 বছর, আমি তার নাম জানি না। তার মানে এটা কি? এর কোনো রিলেভেন্স নাই। এর কোনো relevance, এই bodyটাকে বলা অপ্রাসঙ্গিক হয়, হয়ে গেছে এটা। এই যে সাধারণ পরিষদ, এটাকে বলা হয় টকিং শপ। Talking সবাই shop. এখানে যা কথা বলতে, Yeah. এই কথার কোনো গুরুত্ব নেই, Yeah, কিন্তু এর সিম্বলিক ভ্যালু আছে। symbolic value আছে। বিশ্ব সভা সবাই সব দেশ একই কথা বলছে, এর ভ্যালু নেই বলা অন্যায় হবে, কিন্তু কোনো এফেক্টিভনেস নাই। হ্যাঁ, প্রস্তাব গ্রহণ করলো, প্রস্তাব কখনো আমি বাস্তবায়িত আপনার হয় সাথে 100% একমত। এটা ইররেলেভেন্ট এখন এবং অকার্যকর, মানে কার্যকর হতে পারতো, অনেক সম্ভাবনা ছিল, এখনো আছে। উই উইল সি হাউ দ্যাট। হাবিব ভাই ইনফ্যাক্ট এই সংগঠনটাকে অকেজো করে রাখা হয়েছে ফ্রম ডে ওয়ান। Yes, absolutely. And we know by who. So hopefully we'll talk about this next week. হাসান ফেরদৌস, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। মাধব সাহেব, আপনার কাছ থেকেও বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।